নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। উত্তপ্ত মায়ানমার, সংঘর্ষে জঙ্গিরা দুই পক্ষেই। চোকসিকে ফেরত দিতে হবে, প্রত্যর্পণের কাগজ পাঠালো ভারত। কাশ্মীর, লেহ, লাদাখ চীনের অংশ, টুইটার লোকেশনের সামনে এলো চমকপ্রদ ঘটনা। করোনা ভাইরাস তৈরি হয়েছে ইউহানের ল্যাবেই, বিস্ফোরক দাবি বিজ্ঞানীদের। ফের আশঙ্কা যুদ্ধের, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ। বিক্ষোভের মুখে ব্রাজিল প্রেসিডেন্ট, উঠল সরকার বিরোধী স্লোগান। সরকার বিরোধী বিক্ষোভ কলম্বিয়ায়, নিহত 10। ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ অস্ট্রেলিয়া, ভারত থেকে বিষ আমদানির সিদ্ধান্ত। চলে আসি বিস্তারিত খবরে। উত্তপ্ত মায়ানমার, সংঘর্ষে জঙ্গিরা দুই পক্ষেই। ভারতীয় জঙ্গিদের নির্মূল করতে একসময় নাগারে সেনা অভিযান চালাচ্ছিল মায়ানমার সেনা, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন মণিপুর লাগোয়া মায়ানমারের গ্রামগুলিতে পুরোপুরি সামরিক শাসন কায়েমে। সেই মেইতেই জঙ্গিদেরই নিজেদের উর্দি পরিয়ে জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সে দেশের সেনাবাহিনী। এদিকে সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো গ্রামবাসীদের হাতে অস্ত্রের অভাব। এই গ্রামগুলি কুকি জঙ্গিদের আশ্রয়স্থল, তাই আশ্রয়দাতাদের পাশে দাঁড়িয়ে মায়ানমারের গ্রামবাসীদের হয়ে সেনার বিরুদ্ধে লড়তে নেমেছে মণিপুরেরই কুকি জঙ্গিরা। মণিপুরে মেইতেই বনাম কুকিদের রেষারেষির ইতিহাস অনেক দিনের। অবশ্য রক্তক্ষয়ী সংগ্রাম বেশ কিছুদিন হলো বন্ধ হয়েছে, কিন্তু পড়শি দেশের সামরিক অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন করে মাথাচাড়া দিয়েছে কুকি বনাম মেইতেই লড়াই। মায়ানমারে থাকা 7টি মেইতেই সংগঠনের সদস্য সংখ্যা 700-র বেশি। সংগঠনগুলি তোলাবাজি চালায় মণিপুরে, কিন্তু থাকে মায়ানমারে। সেদেশে গণতান্ত্রিক সরকার আসার পরে ভারতীয় জঙ্গি ঘাঁটিগুলি ভেঙে দিতে চলছিল সামরিক অভিযান। এখন সেখানে শিবির চালাতে জুনটাকে মাসে প্রচুর ডলার দিতে হচ্ছে। তাদের থেকে জানা গিয়েছে, সম্প্রতি মায়ানমার সেনা সব সংগঠনকে নির্দেশ দিয়েছে সেনার জন্য লড়তে প্রতিটি সংগঠনকে 30 জন সদস্য পাঠাতে হবে। তারা সেনার উর্দিতে লড়বে। সেনার চাপে মেইতেই সংগঠনের কয়েকজন জঙ্গি ভারতে পালিয়ে এসেছে। তাদের থেকেই এই পরিস্থিতির কথা জেনেছে ভারতীয় সেনাবাহিনী। 24শে মে 7টি সংগঠনের 14 জন শীর্ষ নেতার সঙ্গে সামরিক কর্তাদের বৈঠকও হয়। এদিকে সীমান্তের দুপারে থাকা কুকি জঙ্গিদের সবকটি সংগঠনই ভারতের সংঘর্ষ বিরতিতে রয়েছে। তারা মায়ানমারে গণতন্ত্র ফেরানোর পক্ষে। কুকিরা মায়ানমার সরকারের কাছে জমি গোষ্ঠীভুক্ত কুকি, ওয়া, পালাউং, লাহু ও পোয়া জনজাতিদের নিয়ে নাথালিট ও চিন্দওয়েন নদীর মধ্যবর্তী এলাকা জুড়ে পৃথক রাজ্য দাবি করেছে। আপাতত প্রতিরোধ বাহিনীর পাশে দাঁড়িয়ে সেনার বিরুদ্ধে লড়ছে তারা। মণিপুর সীমান্তের ওপারে মায়ানমারের কাবাউ উপত্যকার তামু পাবলিক ডিফেন্স ফোর্স ও কুকি জঙ্গি সংগঠনের দাবি, গত 12ই মে তামু শহরে মায়ানমার মিলিটারি কাউন্সিলের সঙ্গে তামু ডিফেন্স ফোর্সের লড়াইয়ে 15 জন সেনার মৃত্যু হয়েছিল। সেনাদের দেহ তল্লাশি করে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তাদের মধ্যে 4 জন কাথে বা মণিপুরি মেইতেই। খবর আসে আসাম রাইফেলস ও সেনাবাহিনীর কাছে। সেনা সূত্রে জানানো হয়েছে, ওই 4 মেইতেই আদতে মণিপুরি মেইতেই জঙ্গি দলের সদস্য, যদিও তাদের পরনে ছিল মায়ানমার সেনার পোশাক। সম্ভবত তামুতে ভারতীয় জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ চালালে মায়ানমার সেনার প্রাণহানি হতে পারে আশঙ্কা করেই মিলিটারি কাউন্সিল এক জনজাতির ভারতীয় জঙ্গিদের বিরুদ্ধে অন্য জনজাতির ভারতীয় জঙ্গিদের লড়তে নামিয়েছে। চোকসিকে ফেরত দিতে হবে, প্রত্যর্পণের কাগজ পাঠালো ভারত। পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে ফেরানো নিয়ে এবারে জোর কদমে শুরু হয়ে গেল আইনি মারপ্যাঁচ। অ্যান্টিগা সরকারের পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও মেহুলকে দেশে ফেরানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ডোমিনিকা থেকে সরাসরি ফেরার হিরে ব্যবসায়ী ভারতে ফেরা নিয়ে এখনও রীতিমতো সংশয় রয়েছে। অন্তত আগামী 2রা জুন পর্যন্ত তাদের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। ডোমিনিকাতে চোকসি ধরা পড়ার পর থেকেই তাকে দেশে ফেরানো নিয়ে অ্যান্টিগা সরকার, ডোমিনিকা সরকার এবং ভারত সরকারের মধ্যে অদ্ভুত এক টানাপোড়েন তৈরি হয়েছে। অ্যান্টিগা সরকার ভারতের পাশে, তারা চাইছে চোকসিকে তাদের দেশে না ফিরিয়ে সরাসরি ফেরানো হোক ভারতে, কারণ অ্যান্টিগায় গেলেই দেশের নাগরিক হওয়ার সুবাদে আইনি সুরক্ষা পেয়ে যাবেন চোকসি। সেই মতো ভারত সরকারের তরফে হিরে ব্যবসায়ের প্রত্যর্পণের কাগজপত্র ডোমিনিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিবিআই এবং ইডির তরফে চোকসির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেই সব অভিযোগের নথি ডোমিনিকায় পাঠানো হয়েছে একটি প্রাইভেট জেটও। ঘটনাচক্রে ওই প্রাইভেট জেটটি যেদিন চোকসি ধরা পড়লেন তারপর দিনই ডোমিনিকায় পৌঁছে গিয়েছে।
সূত্রের খবর, বিদেশ মন্ত্রক ডোমিনিকার সরকারের সঙ্গে চোকসির প্রত্যর্পণ নিয়ে কথা বলছে। এই মুহূর্তে ডোমিনিকার আদালতের নির্দেশে 2রা জুন পর্যন্ত সেখানকার পুলিশের হেফাজতে আছেন হীরে ব্যবসায়ী। আগামী বুধবার তাকে ফের আদালতে পাঠানো হবে। সূত্রের খবর, বুধবারের শুনানিতে ভারত সরকার প্রমাণ করার চেষ্টা করবে মেহুল চোকসি সত্যি ভারত থেকে পলাতক এবং তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আছে। সেক্ষেত্রে ভারতের পক্ষে চোকসিকে দেশে ফেরানো সহজ হবে। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গস্টন ব্রাউনও সে কথাই বলেছেন। তার বক্তব্য, আমি যতদূর বুঝতে পারছি ভারত সরকার নথি পাঠিয়েছে এটা প্রমাণ করার জন্য যে মেহুল চোকসি সত্যিই পলাতক। ব্রাউন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন, মেহুলকে তারা ফিরিয়ে নেবেন না। আর এখানেই আপত্তি চোকসির আইনজীবীর। তার দাবি, অ্যান্টিগা থেকে কিভাবে মেহুল ডোমিনিকায় গেলেন সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত ভারতে ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না। কারণ তিনি মনে করেন নিজের ইচ্ছায় অ্যান্টিগা ছাড়েননি মেহুল। তার আশঙ্কা, অ্যান্টিগা থেকে জোর করে মেহুলকে তুলে আনা হয়েছে যাতে তাকে ভারতে ফেরাতে সুবিধা হয়। কাশ্মীর লেহ লাদাখ চীনের অংশ, টুইটার লোকেশনের সামনে এলো চমকপ্রদ ঘটনা। কাশ্মীর লেহ লাদাখ চীনের অংশ, টুইটার লোকেশন এমনই দেখাচ্ছে, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। ভারতশক্তি.in এর এডিটর ইন চিফ নিতিন গোখলে নিজে থেকে টুইটারে লাইভ করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন। এই নিয়ে তিনি টুইটারকে অভিযোগও জানিয়েছেন, কিন্তু তারপরেও টুইটার ইন্ডিয়া বা টুইটারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। টুইটার লোকেশন লেহ লাদাখেতে চীনের অংশ বলে দেখাচ্ছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এনেছেন ভারতশক্তি.in এর এডিটর ইন চিফ নিতিন গোখলে। লাদাখে পৌঁছে যখন তিনি টুইটার লাইভ করতে শুরু করেন তখন লোকেশন দেখায় লাদাখ কাশ্মীরের অন্তর্গত পিপলস রিপাবলিক অব চায়নার অংশ। এমনকি লেহ বিমানবন্দরকেও চীনের অংশ হিসাবে দেখানো হচ্ছে। ভারতের অংশ লেহ, লাদাখ কাশ্মীরকে কেন চীনের অংশ হিসেবে দেখানো হচ্ছে এই নিয়ে টুইটারকে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এমনকি টুইটার ইন্ডিয়াকেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ না হওয়ায় শেষে নিতিন গোখলে ফের লাইভ করে ঘটনাটি জনসমক্ষে প্রকাশ করেন। তিনি অভিযোগ করেছেন টুইটারের পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তাই ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। টুইটার ভারত বিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। গত কয়েকদিন ধরেই কেন্দ্রের সঙ্গে টুইটারের বিবাদ তৈরি হয়েছে। কেন্দ্র তথ্য প্রযুক্তি আইন নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছে টুইটার। ভারতকে বাক স্বাধীনতা হরণের চেষ্টা করা হচ্ছে বলে টুইটারের পক্ষ থেকে বড় অভিযোগ করা হয়েছে। পাল্টা সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটারকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। ভারতের মতো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা যথেষ্ট ভালো করেই মান্যতা দেওয়া হয় বলে জানানো হয়েছে। করোনা আবহের মধ্যেই গত 1 বছর ধরে লাদাখ নিয়ে চীনের সঙ্গে বিবাদ চরমে পৌঁছেছে ভারতের। লাদাখের নিয়ন্ত্রণ রেখা মানতে নারাজ বেজিং। প্যাংগং হ্রদের একটা দিক নিজের অংশ বলে দাবি করেছে চীন। সেখানে নিজেদের সেনা মোতায়েন করে রেখেছিল। এই নিয়ে ভারতের সঙ্গে একাধিকবার দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু সমস্যা এখনো মেটেনি। করোনা ভাইরাস তৈরি হয়েছে ইউহানের ল্যাবেই, বিস্ফোরক দাবি বিজ্ঞানীদের। প্রাকৃতিক পরিবেশ নয়, মারণ নোভেল করোনা ভাইরাসের উৎসস্থল ইউহানের গবেষণাগার। আর এই সংক্রান্ত প্রমাণও মিলেছে বলে দাবি করলেন ব্রিটেন ও নরওয়ের বিজ্ঞানীরা। কোন পদ্ধতিতে এই ভাইরাস তৈরি হয়েছে তাও কার্যত ব্যাখ্যা করে দিয়েছেন তারা। 2 বিজ্ঞানীর সে স্টাডি খুব শীঘ্রই বায়োফিজিক্স ডিসকভারির সংখ্যায় প্রকাশিত হতে চলেছে বলে খবর। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ব্রিটিশ বিজ্ঞানী অঙ্গাস ডালগ্লেইস এবং নরওয়ের বিজ্ঞানী ডক্টর বিরজার সোরেনসেন 22 পাতার একটি রিপোর্ট তৈরি করেছেন, যাতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। কি দাবি করেছেন তারা? ওই 2 বিজ্ঞানীর দাবি, গত বছর কোভিড টিকা তৈরির জন্য ভাইরাসটির বিশ্লেষণ করেছিলেন তারা। সেই সময় ভাইরাসের আঙুলের ছাপ মেলে বলে দাবি করেছেন তারা। দুজনেরই দাবি, ইউহানের ওই ল্যাবরেটরিতে একটি প্রজেক্টের কাজ চলছিল। সেই গবেষণার উপর অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। এই বিতর্কিত প্রজেক্টে দেখা হচ্ছিল বাদুড়ের দেহ থেকে প্রাপ্ত করোনা ভাইরাসের মধ্যে কিছু পরিবর্তন আনলে ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এই মারণ ভাইরাসটি। ডালগ্লেইস এবং সোরেনসেনের দাবি, চীনা বিজ্ঞানীরা বাদুড়ের দেহ থেকে প্রাপ্ত SARS-CoV-2 ভাইরাসটিতে আরও কিছু প্রোটিন স্পাইক যুক্ত করে দেন। তার ফলে এতটা প্রাণঘাতী হয়ে উঠেছে এই ভাইরাস। ওই 2 বিজ্ঞানীর দাবি, রেট্রো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভাইরাসটি তৈরি করা হয়েছে, এমনকি ভাইরাসের চরিত্রও বদল করা হয়েছে। তাদের কথায়, ইউহানের যে গবেষণাগারে ভাইরাসটি তৈরি হয়েছিল সেখানকার সমস্ত নথি নষ্ট করে দেওয়া হয়েছে। যে সমস্ত চীনা বিজ্ঞানী এর উৎস নিয়ে মুখ খুলতে চেয়েছে তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আর বেশি দিন এই তথ্য গোপন রাখা যাবে না বলে দাবি করেছেন তারা।
কিভাবে ইউহানের ল্যাব থেকে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার প্রকৃত সত্য দ্রুত প্রকাশ্যে আসবে বলে আশা করেছেন তারা। ফের আশঙ্কা যুদ্ধের, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ। ফের যুদ্ধের ডঙ্কা, গাজার পর এবার সংঘর্ষের ইঙ্গিত ওয়েস্ট ব্যাংক এলাকায়। ইসরায়েলি সেনার দিকে পাথর ছোঁড়ার অভিযোগ প্যালেস্টাইনীয় নাগরিকদের বিরুদ্ধে। পাল্টা উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তাদের ছোড়া গুলিতে এক প্যালেস্টাইনীয় যুবকের মৃত্যু হয়েছে বলে খবর, জখম আরও দুজন। গাজা ভূখণ্ডে 11 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি চলছে, তবে এখনও ক্ষোভে ফুঁসছে ইসরায়েল ও হামাস দুপক্ষই। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, হামাসের তরফে সামান্য প্ররোচনা দেওয়া হলেও যোগ্য জবাব দেবে তার দেশ। তবে আপাতত শান্ত গাজা ভূখণ্ড, কিন্তু এর মাঝেই উত্তপ্ত হয়ে উঠল ওয়েস্ট ব্যাংক এলাকা। ফলে ফের বারুদের গন্ধ মিশেছে প্যালেস্টাইন ইসরায়েলের বাতাসে। ফের একপ্রস্থ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় কাঁপছেন ওই এলাকার বাসিন্দারা। প্যালেস্টাইনের অভিযোগ, বেইতা শহরের নিকটবর্তী পাহাড়ে শৃঙ্গ দখলের চেষ্টা করছিল ইসরায়েলি সেনা। জমি দখলে বাধা দিয়ে পাহাড় চূড়ায় জড়ো হন শয়ে শয়ে প্যালেস্টাইনীয় নাগরিক। পড়শি দেশের সেনাকে লক্ষ্য করে চলে পাথর বৃষ্টি, ছোড়া হয় জ্বলন্ত টায়ার, পাল্টা গুলি চালায় ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস। প্যালেস্টাইনের স্বাস্থ্য বিভাগের দাবি, তাদের ছোড়া গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে, জখম আরও দুজন। ইসরায়েলের তরফে এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, জন্মলগ্ন থেকেই ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে বদ্ধপরিকর আরব দেশগুলি। ফলে লড়াই করেই অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইহুদি দেশটি। জেরুজালেমের আল আকসা মসজিদ থেকে যে সংঘাত শুরু হয়েছিল তা এবার রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত আন্তর্জাতিক শক্তির মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। এর মাঝেই ফের প্যালেস্টাইনের সঙ্গে সংঘর্ষের পরিবেশ তৈরি হয় ওয়েস্ট ব্যাংকে। বিক্ষোভের মুখে ব্রাজিল প্রেসিডেন্ট, উঠল সরকার বিরোধী স্লোগান। বোলসোনারোকে তার দেশবাসীর যেরকম বিক্ষোভের মুখে পড়তে হয়, এরকম সম্ভবত একালের আর কোনো দেশ নেতাকে পড়তে হয় না। আবারও বোলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ব্রাজিলবাসী। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখালেন। করোনা ভাইরাসের সংক্রমণে ব্রাজিলে 4,61,000 মানুষের প্রাণ গিয়েছে। বোলসোনারোর উদাসীনতার কারণেই দেশটিতে করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন ব্রাজিলবাসী। রিও ডি জেনেরোতে 10,000 মানুষ মাস্ক পরে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন। তারা বোলসোনারোর গণহত্যা চালিয়েছেন, বোলসো ভাইরাস দূর হোক বলে স্লোগান দিয়েছেন। ব্রাজিলের বেশ কয়েকটি বড় বড় শহরেই এ ধরনের বিক্ষোভ হয়েছে। আমেরিকার পরে ব্রাজিলে করোনা মৃত্যু সবচেয়ে বেশি। এদিকে বোলসোনারো করোনা ভাইরাসকে বরাবরই সাধারণ ফ্লু বলে উড়িয়ে দিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি ঘরে থাকা এবং মাস্ক পরার বিরোধিতাও করেছেন। সবচেয়ে আশ্চর্যের কথা, তিনি টিকা নেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন। বিক্ষোভকারীদের দাবি, বোলসোনারো সরকার ব্রাজিলে টিকাদান কর্মসূচি যদি আরও আগে শুরু করত তাহলে অনেক প্রাণী বেঁচে যেত। তাই বিক্ষোভকারীরা বলেন, বোলসোনারো একজন খুনি, তিনি মানসিক রোগী, তার কোনো অনুভূতি নেই, আমাদের কষ্ট বোঝার ক্ষমতা তার নেই। প্রসঙ্গত, আমাজনে অরণ্য ধ্বংস করা ও আদিবাসীদের জমি দখলের জন্যও বোলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। হিংসা ও জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার অপরাধেও বিক্ষোভকারীরা বোলসোনারোর সমালোচনা করেছেন। সরকার বিরোধী বিক্ষোভ কলম্বিয়ায়, নিহত 10। কলম্বিয়ার ক্যালি শহরে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় অন্তত 10 জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংস রূপ নিল। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, কলম্বিয়ায় 1 মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। শহরটির নিরাপত্তা সচিব কার্লোস রোহা স্থানীয় এক রেডিওতে বলেন, শুক্রবারের সকালের ঘটনায় 10 জন মারা গেছেন। পুলিশ জানায়, নিহত 10 জনের মধ্যে 8 জনই গুলিবিদ্ধ হয়েছিলেন। ক্যালির প্রসিকিউটর অফিসের একজন প্রতিনিধি বলেন, ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকে পিটিয়ে মারেন। একটি ভিডিওতে দেখা যায়, রক্তের মধ্যে এক ব্যক্তি শোয়া এবং তার পাশে আরেক ব্যক্তি অস্ত্র হাতে ধরে আছেন। একদল লোক এসে তার উপর হামলা চালায়। রোহা বলেন, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আমরা সত্যিকার অর্থের সংঘাতের মুখোমুখি হয়েছি। এ লড়াইয়ে অনেক মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহতও হয়েছেন। 2019 সালে ক্ষমতায় আসেন ডিউক।
পরের বছরেই বিনামূল্যে সরকারি শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তবে চলতি বছর এপ্রিলের শেষে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে মধ্যবিত্ত মানুষ রাস্তায় নেমে আসেন। ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ অস্ট্রেলিয়া, ভারত থেকে বিষ আমদানির সিদ্ধান্ত। হাজার হাজার ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার কৃষক থেকে সাধারণ মানুষ। ক্ষেতের ফসল তো নষ্ট করেছেই, ঘরবাড়িতেও ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ইঁদুর। দেখা দিয়েছে প্লেগের ভয়। নিউ সাউথ ওয়েলস সহ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কার্যত সংকটে জনজীবন। সংকট এতটাই গভীর যে একে নজিরবিহীন আখ্যা দিয়েছে সরকার। অবশেষে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে ভারত থেকে নিষিদ্ধ বিষ আমদানির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ইঁদুর মারতে নিউ সাউথ ওয়েলস প্রশাসন ভারত থেকে ব্রেমাডোলেয়ান নামে এক বিষ 5,000 লিটার আমদানি করবে বলে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার এই বিষ নিষিদ্ধ হলেও নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের, যদি সে দেশের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা এখনও এতে সবুজ সংকেত দেয়নি। তবে চলতি মাসে নিউ সাউথ ওয়েলসের কৃষিমন্ত্রী অ্যাডাম মার্শাল বলেছেন, ইঁদুরের উপদ্রবে রাজ্যের কৃষিপ্রধান অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক সংকট দেখা দিয়েছে। আগামী বসন্তের আগে এই উপদ্রব কমার লক্ষণ নেই বলেও দাবি করেছেন তিনি। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গত মার্চ মাস থেকেই হাসপাতাল, হোটেল ইঁদুরের প্রভাবে দৌড়াতে অতিষ্ঠ হয়েছে। ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা প্রায়শই নিজেদের দুর্দশার কথা নেট মাধ্যমে জানাচ্ছেন। তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে হাজারে হাজারে ইঁদুর ঘরের দেয়ালে, ফ্যানের উপরে ঘুরে বেড়াচ্ছে। অনেকে একে ইঁদুর বৃষ্টি বলেও আখ্যা দিয়েছেন। ফসলের ক্ষতির আশঙ্কায় বহু কৃষক জল চুবিয়ে অথবা বিষ দিয়ে ইঁদুর মারছেন। তবে ইঁদুর মারার বিষও কম পড়তে শুরু করেছে। বেগতিক দেখে স্থানীয় প্রস্তুতকারকদের জিঙ্ক ফসফোডাইডের মতো বিষের উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য $5,000 কোটি প্যাকেজ ঘোষণা করেছে নিউ সাউথ ওয়েলস। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় 5 দশকের সবচেয়ে ভয়াবহ খরার পর গত বছরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর জেরে ফসলের উৎপাদনও বেড়েছে। এতেই আকৃষ্ট হয়ে হয়তো ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে বলে মনে করছেন অনেকেই। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।